দাদা, অভিজিৎ গাঙ্গুলি নিয়ে যারা এত কথা বলছে, দেখা যাচ্ছে যে প্রসূন ব্যানার্জি, তিনি সার্ভিং আইপিএস অফিসার আইজি, তিনি পরের দিন রিজাইনের পরের দিনই জয়েন করছে। কি বলবেন? না না, কেউ কিছু বলছে না, পাবলিক ওনাকে গ্রহণ করে নিয়েছে। সমস্যাটা তোলামূলের হচ্ছে, তোলামূলের সমস্যা হচ্ছে, কারণ এইসব লোক রাজনৈতিক প্ল্যাটফর্মে এলে মমতা ব্যানার্জির যে কি অবস্থা হতে পারে ভবিষ্যতে, সেটা মমতা ব্যানার্জি নিজে বুঝতে পারছে। আর চোর ভাইপো জানে যে এইসব লোকের হাতে যদি সাংবিধানিক রাজনৈতিক ক্ষমতা আসে, তাহলে আমার পরিণতিটা কি হতে পারে। দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে ইতিমধ্যেই নন্দীগ্রামে তৃণমূলের অন্তর্কলহ দেখা দিল। আমি খরচ করবো না, একটা একদিকে গঙ্গা অন্যদিকে নর্দমা, একদিকে গঙ্গা অন্যদিকে নর্দমা, একদিকে গঙ্গা অন্যদিকে নর্দমা। ভারত মাতা কি ভারত মাতা আমি আছি দাঁড়াও আমাকে আরে আমি ইনচার্জ আছি, ভেতরে ঢোকাও, আমি দেখছি। চলো চলো, আমি তো স্যার ছেড়ে দিন আমি সাইডে বের করে দিন, সাইডে বের করে দিন। উফ, কি হবে কি ভালোবাসা মানুষের। ঠিক যেন সে মনে হচ্ছে 2011 বিশ্বকাপ খেলা হচ্ছে, ভারতের হয়ে ওপেন করতে নামছেন সচিন তেন্ডুলকার আর বীরেন্দ্র সেহবাগের সেই জুটি, একদম ফুল চার্জ অফ স্টেডিয়াম, সবাই চিৎকার করছে। এবং এখানে যে জিনিসটা হলো, যেভাবে মানুষের ঢল, অকল্পনীয়, ভাবা যাচ্ছে না, মানে সিরিয়াসলি গায়ে কাঁটা দিচ্ছে। আপনারা জানেন যে বিজেপির প্রার্থী তালিকার দ্বিতীয় দফা খুব সম্ভবত আগামীকাল ঘোষণা হবে। এখনও সেটা নিয়ে কনফার্মেশন কিছু আসেনি, কিন্তু যেটুকুনি শোনা যাচ্ছে সেটাই হবে। তার আগে একটা জল্পনা তো বাজারে রয়েছেই যে তমলুক আসন থেকে খুব সম্ভবত প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং তার ফলেই মানুষের মধ্যে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে ঠিক কত বড় ব্যবধানে তিনি জিতবেন, সর্বকালীন সমস্ত রেকর্ড কি তিনি ভেঙে দেবেন, সেই নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। কিন্তু যাই হোক, এখনও সরকারি ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই তমলুক কেন্দ্রে আজকে পা পড়ল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, এবং সেখানে তার গাইড তাকে সঙ্গে করে নিয়ে গেলেন তিনি এই বাংলার যারা বিরোধী রাজনীতি করছেন, যারা এই সরকারটাকে, এই দুর্নীতির বিরুদ্ধে যারা লড়তে চাইছেন, তাদের আর এক অত্যন্ত হৃদয়ের মানুষ শুভেন্দু অধিকারী। দুই মূর্তিমান সেখানে পৌঁছলেন, এবং সেখানে মানুষের যে আবেগের ছবিটা দেখা গেল, অকল্পনীয়। এবার এইখানে তমলুকে কেন গেলেন এবং এর পরবর্তী কি হতে চলেছে সেটা অবশ্যই ব্যাখ্যা করব। কিন্তু আমি শুধু একটা কথা ভাবছি যে এবারের নির্বাচনে 2024-এর যে লোকসভা নির্বাচন আছে, সেখানে বাংলা থেকে 42টার মধ্যে 35টা আসন বিজেপিকে জেতার টার্গেট দিয়ে গেছেন অমিত শাহ। কিন্তু যারা বিজেপি কর্মী সমর্থক এবং চান সত্যি বিজেপি এই রাজ্যে ভালো ফল করুন, তারা কিন্তু অত্যন্ত সাবধানী। তারা 2021-এ একটা স্বপ্ন দেখেছিলেন এবং সেখানে মোহভঙ্গ হয়েছিল, ফলে অত্যন্ত কষ্ট পেয়েছেন তারা, অত্যন্ত বেদনা পেয়েছেন তারা, এবং সেই জন্য আরেকবার খুব আশা করে নিরাশ হতে তারা চান না। তাই তারা চাইছেন যে আমরা কম করে ধরি, তাতে বেশি পেলে আনন্দ বেশি হবে, কিন্তু বেশি ধরে কম পাওয়ার যে দুঃখ সেটা আমরা পেতে চাই না। তাই সকলেই একটা নিজের মতো করে হিসেব করছেন, যেখানে সামান্য একটু মনে হচ্ছে যে হাড্ডাহাড্ডি একটুও লড়াই হবে, সেই আসনটাও তৃণমূলকে দিয়ে দিচ্ছি, তাহলে কতগুলো কম হতে পারে। এবং সেই হিসেবটা করেও দেখা যাচ্ছে বাংলায় 24 থেকে 26টা আসনের নিচে কিছুতেই বিজেপির হচ্ছে না। তার ফলে একটা জিনিস তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে 2019-এর থেকে অত্যন্ত ভালো ফলাফল করতে চলেছে, এবং 2019-এর থেকে তৃণমূলের আসন সংখ্যা কমবে। তো এখনই যদি এই গেরুয়া আবেগ, গেরুয়া উচ্ছ্বাস হয়, এইভাবে সুনামির মতো মানুষের আবেগ
আছড়ে পড়ে, তাহলে যেদিনকে ফলাফলটা বেরোবে সেদিনকে ঠিক বাংলার ছবিটা কি হবে, আমি জাস্ট সেইটা কল্পনা করার চেষ্টা করছি। তবে আজকে অভিজিৎ গাঙ্গুলি সেখানে গেলেন, শুভেন্দু অধিকারী বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন, সেখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন, এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি আছে, তার বিস্তারিত অবশ্যই বলবো। কিন্তু তার সঙ্গে সঙ্গে ব্যাখ্যা করব ঠিক অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে যদি দাঁড়ান শেষ পর্যন্ত বিজেপির হয়ে, আর তৃণমূল অলরেডি ওই দেবাংশু ভট্টাচার্যের নাম ঘোষণা করেছে, সেইখানে ঠিক কোথায় দাঁড়িয়ে থাকছে কম্পিটিশনটা এবং ফাইনালি কি হতে চলেছে সেটাও বিস্তারিতভাবে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে প্রথমবার নন্দীগ্রামে পা পড়ল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, আমাদের প্রাক্তন বিচারপতি যিনি। ইতিমধ্যেই কিন্তু তিনি প্রত্যেকটা মানুষের কার্যত হৃদয়ে নিজের স্থান করে নিয়েছেন, যারা চাইছেন এই বাংলায় একটা সত্যিকারের পরিবর্তন হোক এবং বাংলাটা দুর্নীতিমুক্ত হোক, বাংলাটা যে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে সেখান থেকে আস্তে আস্তে আলোর দিকে এগোক। তো আজকে তিনি নন্দীগ্রামে গেলেন। প্রথমেই তিনি যেটা করেন, তমলুকের যেটা বিজেপির সদর দপ্তর আছে, সকালবেলা সেখানে তিনি যান এবং আপনারা জানেন যে তমলুকবাসী যারা, বিশেষ করে পূর্ব মেদিনীপুরবাসী, সেখানে কিন্তু অত্যন্ত জাগ্রত একটি মন্দির আছে, বর্গভীমা মন্দির। সেখানে গিয়ে তিনি সেখানে পুজো দেন। এরপর দুপুর 12টা নাগাদ তিনি নন্দীগ্রামে আসেন এবং সেই নন্দীগ্রামের চিত্রই আপনাদের দেখালাম। সেখানে কিভাবে বিজেপির কর্মী, সমর্থক, সাধারণ মানুষ তাকে আবেগে উচ্ছ্বাসে বরণ করে নিলেন। এরপর সেখানে তিনি পার্টি অফিসে গেলেন। তারপর এখন যেটা হয়েছে, তিনি ওখানে শুভেন্দু অধিকারী, তিনি তো বিরোধী দলনেতা, তার একটি নিজস্ব দপ্তর আছে, বিরোধী দলনেতার দপ্তর আছে, বিধায়কের দপ্তর আছে, সেখানে মধ্যাহ্নভোজ সারেন পার্টি কর্মীদের সঙ্গে। কিন্তু এই যখন পার্টি অফিসে তিনি গেছেন, তখন শুভেন্দু অধিকারী সেখানে তিল ধারণের জায়গা নেই, এত মানুষ সবাই একবার ছুঁয়ে দেখতে চাইছে। সিরিয়াসলি যেটা বললাম, যে আবেগটা, যে একজন যদি সচিন তেন্ডুলকর হন এই মুহূর্তে বঙ্গ রাজনীতি, তার একজন বীরেন্দ্র সেহবাগ, একটার পর একটা বল আসছে, সপাটে বাইরে ফেলছেন এবং তার কোনো উত্তর তাদের বিপক্ষে যারা রয়েছে, সেই তৃণমূল কংগ্রেস, তারা সেখানে দিতে পারছে না। সেই দুটো মানুষ পাশাপাশি দাঁড়িয়ে আছে এবং সেটাও নন্দীগ্রামের মাটিতে। তো আবেগ স্বাভাবিকভাবে একটা গণবিস্ফোরণ যেন ঘটছে আবেগের, সেটাই দেখা যাচ্ছে। এবং সেখানে শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বলে দেন যে যারা পার্টির কার্যকর্তা রয়েছেন তাদের সকলের সঙ্গে আজকে পরিচয় করানো সম্ভব নয়, এবং যারা একটু শীর্ষস্তরে রয়েছেন, জেলা সভাপতি থেকে শুরু করে তাপসী মণ্ডল, অশোক দিন্দা, বিধায়ক যারা ছিলেন, তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিলেন। এরপর সেখানে যে মধ্যাহ্নভোজটা হয়, সেখানে কিন্তু কর্মীরা, সমর্থকরা সকলেই আসেন, এসে তার সঙ্গে পরিচয় করতে চান এবং কিছুটা হলেও কথাবার্তা হয়েছে। কিন্তু শুভেন্দুবাবু যেটা খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন, সেটা হচ্ছে যে আজকে সবাই হুড়োহুড়ি করবেন না, জানি আপনাদের আবেগ আছে, ভালোবাসা আছে। 14 তারিখ অভিজিৎবাবু আবার আসবেন এবং এসে সকলের সঙ্গে তখন ভালো করে পরিচয় করবেন। এবার এই কথাটার মধ্যেই কিন্তু একটা তিনি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়ে চলে গেলেন, সেটা হচ্ছে আজকে হচ্ছে 12 তারিখ, যেটা শোনা যাচ্ছে যে আগামীকাল বিজেপি দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হবে। তাহলে কি সেখানেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামটা ঘোষণা হয়ে যাচ্ছে এবং সেটা 13 তারিখ হয়ে যাওয়ার পর তার ফলে 14 তারিখ থেকেই কি তিনি একদম তমলুকে নেমে পড়বেন এবং সেইখানে গিয়ে সমস্ত কর্মীদের সঙ্গে তিনি পরিচয়টা সারবেন, সেটা তিনি বললেন। এরপর যেটা রোয়াপড়া শিব মন্দির আছে, মধ্যাহ্নভোজের পর সেখানে গিয়ে পূজা দেন তিনি, এবং তারপর যেটা শোনা যাচ্ছে যে এরপর তিনি কাঁথিতে যাবেন, সেখানে শান্তিকুঞ্জে যাবেন, শুভেন্দুবাবুও সঙ্গে থাকবেন এবং সেখানে গিয়ে শিশির অধিকারী, বর্ষিয়ান রাজনীতিবিদ এবং শুভেন্দুবাবুর বাবা, তার সঙ্গে তিনি বৈঠক করবেন, কথাবার্তা বলবেন। কিন্তু এইসবের পরিপ্রেক্ষিতে এখন তমলুকে একটা আলোচনা শুরু হয়েছে যে দেবাংশু ভট্টাচার্যকে তো তৃণমূল প্রার্থী করেছে, আর এদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব সম্ভবত প্রার্থী হচ্ছেন। সেটা নিয়ে যখনই শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করা হলো, তিনি হাত জোর করে বললেন, এই নিয়ে আমাকে একটুও শব্দ খরচ করতে বলবেন না। এই জায়গা থেকেই বোঝা যাচ্ছে যে বিপক্ষ ঠিক কতখানি ইম্পর্টেন্স পাচ্ছে। বিজেপি তো দিচ্ছেই না, সেখানকার সাধারণ মানুষ কি ভাবছেন, সেখানকার সাধারণ মানুষকে যখন প্রশ্ন করা হচ্ছে, আমাদের টিম সেখানে যে ফিডব্যাকটা আনার চেষ্টা করছেন যে এই লড়াইটাকে আপনারা কীভাবে দেখছেন। দেখুন, এখানে বাম কংগ্রেস যেই প্রার্থী তারা কেউ কিন্তু লড়াই নেই, লড়াইটা সেই বিজেপি বনাম তৃণমূলই হবে। তো সেখানে আমরা বেশ কিছু ইকুয়েশন পাচ্ছি, সেখানকার মানুষ এই লড়াইটাকে কীভাবে দেখছেন। একদল বলছেন যে এই লড়াইটা হচ্ছে দক্ষ, সৎ প্রাক্তন বিচারপতি বনাম এক ফচকে ছড়াকাটা ছোঁড়া। তাহলেই এবার আপনারা বুঝে নিন কী ফলাফল হবে। একদল বলছেন সবাই যাকে ঈশ্বরের আসনে বসাচ্ছে সেই মানুষটার সঙ্গে
আরেক দিকে যা লড়াই হচ্ছে সেই আসনে ভয়ে কেউ দাঁড়াতেই চাইছে না, কেননা হারলেই তো রাজনীতির ময়দান থেকে মুছে যাবে, যেভাবে হারবে এখানে, তো সেরকম কেউ দাঁড়াতে চাইছে না, তাই একটা মুরগিকে দাঁড় করানো হয়েছে। তাহলে লড়াইটা কীরকম হবে, যুদ্ধটা কীরকম হবে, সেটা আপনারাই বুঝে নিন। একদল বলছেন যে অভিজিৎবাবু যদি এখান থেকে যেতেন তাহলে খুব সম্ভবত দেশের পরবর্তী আইনমন্ত্রী তিনি হচ্ছেন, আর যদি তার বিপক্ষে যে দাঁড়িয়ে আছে সেই ছেলেটি যেতে, তাহলে সে সংসদে দাঁড়িয়ে খেলা হবে করে হাওয়াই চুটি পরে নাচ করবে, হাওয়াই চুটি মাথায় নিয়ে নাচ করবে। তো সুতরাং মানুষ তো আর বোকা গাদা কেউ নয়, তারা কাকে বেছে নেবে আপনারাই ঠিক করে নিন। একজন বলছেন যে দেখুন এখানে চর্চাটা হচ্ছে যে আমরা কত ব্যবধানে অভিজিৎবাবুকে জেতাতে পারবো, সত্যিই সর্বকালীন রেকর্ড করে কোনো রিগিং ছাড়া মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে সর্বকালীন রেকর্ড করে অভিজিৎবাবুকে জেতাতে পারবো সেইটা, নাকি ওই দিকে যে দাঁড়িয়ে আছে সে শেষ পর্যন্ত জামানতটা বাঁচাতে পারবে তো সেই দিকে? তাহলে ভাবুন ওই দিকে কী ফলাফল হতে চলেছে। একদল বলছেন যে এখানে লড়াইটা হচ্ছে একদিকে শুভেন্দু অভিজিৎবাবুর উপর মানুষের ভালোবাসা, তার আবেগ, আর আরেক দিকে আছে শুধুই হতাশা আর অন্ধকার, সব শেষ হয়ে গেল। দলও জানে এখানে লড়াই করে কোনো লাভ নেই, পুরোপুরি হেরে গোহারা ভূত হয়ে বাড়ি যেতে হবে। তাই একদিকে হতাশা আর অন্ধকারের ছবি, আর একদিকে দুই মানুষ যারা আমাদের অত্যন্ত প্রিয় হৃদয়ের মানুষ, সেই দুই মানুষের লড়াই। একদল বলছেন যে প্রাজ্ঞ রাজনৈতিক যারা কথা বলতে পারেন, যাদের কথার একটা ওয়েটেজ আছে, প্লাস যারা দেশের উন্নয়ন নিয়ে ভাবেন, সেই রকম একটা দল, সেই রকম একটা প্রার্থী। আর অন্যদিকে শুধুই মাত্র চেঁচামেচি, ফচকেমি, ডেপমি এইসবে ভর্তি একটা জায়গা রয়েছে। সুতরাং লড়াই যে কী হবে আপনারাই বুঝে নিন। আরেকজন বললেন, সেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে সেই ফিডব্যাকটা, বলেছেন যে এখানে দুটো মানুষ আছে, তাদের মধ্যে কে মুখ্যমন্ত্রী হবে, কে মুখ্যমন্ত্রী হলে ভালো হয়, সেই লড়াইটা হবে। আর আরেক দিকে আছে ধুর ওকে সিরিয়াসলি নেওয়ার কি কিছু আছে, তাহলে আর কি আছে এই নিয়ে আলোচনা করার। এই আলোচনা চলছে তো মানে তমলুকের ছবিটা কিন্তু কার্যত স্পষ্ট হয়ে গেছে। শেষ অবধি তৃণমূল যাকে প্রার্থী দাঁড় করিয়েছে সে প্রার্থী হিসেবে থাকবে তো, নাকি এই হাওয়াটা দেখে সে পালিয়ে যাবে? কেননা প্রথম রাতেই আপনাদের বলেছি যে দলে দলে সংখ্যালঘু, দেখুন এবারে বিজেপিকে যে হিন্দু ভোট ঢেলে দেবে সেই ব্যাপারে কোনো রকম কোনো প্রশ্ন নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে যেটা সবাই আটকে যাচ্ছে, যে বাংলায় তো প্রায় 31-32% সংখ্যালঘু ভোট হয়ে গেছে, সেই ভোটটা কি এখনও কনসলিডেশন থাকবে তৃণমূলের দিকে? তাহলে কিন্তু এত খারাপ অবস্থার পরও তৃণমূল বহু আসন বার করে নেবে। কিন্তু এই তমলুকে, এই নন্দীগ্রামে দেখা যাচ্ছে যে সংখ্যালঘু মানুষ যারা রয়েছেন, যারা 2021-এও এই শুভেন্দু অধিকারীর বিপক্ষে ভোট দিয়েছেন, বিজেপির বিপক্ষে ভোট দিয়েছেন, তারা দলে দলে তারা কিন্তু বিজেপিতে যোগদান করছেন। এই ছবি যদি এখন হয় তাহলে যে আবেগটা, যে ভালোবাসাটা এখানকার মানুষ অভিজিৎবাবুকে, শুভেন্দুবাবুকে দিচ্ছেন, সেইটা যেদিনকে এখানে রেকর্ড মার্জিনে অভিজিৎবাবু জিতবেন এবং বোধহয় পশ্চিমবঙ্গের সর্বকালীন সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে জিতবেন, সেই দিনকে সেই আবেগ, উচ্ছ্বাস, আবির খেলাটা ঠিক কীরকম হবে। আর সেদিনকে শুধু তমলুক নয়, গোটা পশ্চিমবঙ্গে যে এক্সপেকটেশনটা বিজেপি তৈরি করেছে যে 35টার বেশি আসন আমরা জিতবো, সিঙ্গেল ডিজিটে নেমে আসবে তৃণমূল কংগ্রেস, হয়তো হবে না জানি না, কিন্তু যুক্তির খাতিরে, তর্কের খাতিরে যদি ধরে নিই, তার তো একটা সম্ভাবনা আছে, এটা কেউ অস্বীকার করতে পারে না। দেখুন ভোটে অনেক ইকুয়েশন চলে, অনেক কিছু এদিক ওদিক হয়, ভোটে একটা ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাজনীতিতে একটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে এখনও ভোট হতে, গণনা করতে, ফলাফল বেরোতে অনেক সময় বাকি আছে, অনেক কিছু ইকুয়েশন হয়তো চেঞ্জ হতে পারে। কিন্তু এই মুহূর্তে যে পারসেপশন আছে যে বিজেপি 35টা আসন পাবে না, এই কথা কিন্তু কেউ বলছে না, পেতেও পারে, নাও পেতে পারে। এখন যদি কেউ বলে কংগ্রেস এই রাজ্যে এখন 35টা আসন পাবে, তাহলে ধর পাগল হয়ে গেছো, কিন্তু বিজেপির ক্ষেত্রে তো সেই কথাটা বলছে না। তো আমি সেই তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে সত্যি বিজেপি 30, 32, 35টা আসন সত্যিই পেয়ে গেল এবং তৃণমূল কংগ্রেস সিঙ্গেল ডিজিটে নেমে এলো। সেদিনকে যে গেরুয়া সুনামির যে আবেগটা, যে উচ্ছ্বাসটা হবে, সেটার মাত্রাটা কোথায় যাবে? আজকে বোধহয় নন্দীগ্রামে শুভেন্দুবাবু আর অভিজিৎবাবু মিলে তার একটা ছোট্ট ট্রেলার বঙ্গবাসীকে দেখালেন। যেদিনকে ফাইনালটা হবে সেদিনকে আসল খেলাটা বোধহয় দেখা যাবে, আসল উচ্ছ্বাসটা বোধহয় দেখা যাবে। কি বলবেন? এই দুটো মানুষকে নিয়ে কিন্তু বঙ্গ রাজনীতিতে, বিশেষ করে যারা বিরোধী রাজনীতি করছেন, যারা চান এই যে চুরি জোচ্চুরি হচ্ছে, এই যে দুর্নীতিবাদ যারা রয়েছে, দুষ্কৃতী যারা রয়েছে, যারা বঙ্গ রাজনীতিটাকে ক্যাপচার করে নিয়েছে কার্যত, এই শেখ শাহজাহানের মতো আপদগুলো বিদেয়ী হবে, সেই দিনের মানুষের আনন্দটা, উচ্ছ্বাসটা ঠিক কোথায় হবে? যদি এই নিয়ে কিছু বলার থাকে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।